এশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর জন্য গতকাল গভীর রাতে অর্থাৎ মঙ্গলবার দিবাগত গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে কেন্দ্র করে কি বিশেষ কিছু ঘটেছে? অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? সেনাপ্রধান কি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের সার্বিক বিষয় ব্যর্থতার পরিচয়ের জন্য? অবশেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই দরবারটি অনুষ্ঠিত হয়েছে, যেটি গতকাল সকালে অনুষ্ঠিত হবার কথা ছিল। অবশেষে আজকে সকাল 10:30টায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় সেনাপ্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে অংশগ্রহণ করেছেন। যেই এনসিপির ধারে বসে আসিফ নজরুল এতদিন কলা খেয়েছেন, সেই এনসিপি নেতা আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি আসিফ নজরুলকে গাদ্দার হিসাবে ঘোষণা করেছেন এবং এই গাদ্দারকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেনা সদরে যে বৈঠকের দিকে 18 কোটি মানুষ তাকিয়েছিলেন, সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা। ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে। আমি যখন নিউজটি করছি তখন আমরা দেখেছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে ইশরাক সমর্থকদের মুভমেন্ট, ঢাকা শহরের প্রাণকেন্দ্রের বেশ কিছু জায়গা তারা দখলে রেখেছেন। বিএনপি নেতাকর্মীরা আজকে নগর ভবনেও উত্তাল পরিস্থিতি তৈরি করেছেন। বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে পারে, সেনা প্রধান তিনি ক্ষমতা গ্রহণ করতে পারেন, তার কাছে এই ক্ষমতার দায়ভার যেতে পারে। যাই হোক, অনেক কিছু আলোচনা সমালোচনা হচ্ছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে, আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণ করানোর জন্য সরকারের উপর চাপ দিতে এশরাকের লোকজন, মূলত বিএনপির লোকজন, তারা যে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছে, সেই আন্দোলনে ঢাকার একটা বিরাট অংশের জনজীবন রীতিমতো অচল হয়ে পড়েছে। নগর ভবন কেন্দ্রিক যে সকল রাস্তা রয়েছে, সেটা গুলিস্তান, নগর ভবন, বঙ্গবাজার, পুরনো ঢাকার চকবাজার থেকে শুরু করে বংশাল, এই পুরো এলাকা বলতে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে এই আন্দোলনের সময়টিতে। এবং পুরনো ঢাকা কেন্দ্রিক যে পাইকারি বাজার, সেটার যারা বিক্রেতা ক্রেতা, সকলের জীবন এই গত কয়েকদিনের আন্দোলনে একেবারে যাকে বলা হয় সর্বনাশের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। এবং এইরকম বিপত্তিতে এরকম যে পাইকারি বাজারের যে প্রাণকেন্দ্র নবাবপুর, চকবাজার, বংশাল, মিডফোর্ট, এই পুরো এলাকাতে যে সকল ব্যবসা বাণিজ্য হয়, এই ব্যবসা বাণিজ্যের আনা নেওয়া উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সঙ্গে বলতে গেলে বন্ধ। এখানে এই এলাকাকে কেন্দ্র করে যে সকল রুটে বাস চলে, বিশেষ করে সায়দাবাদ, তারপরে গুলিস্তান, এরপরে লঞ্চে করে যারা যান সদরঘাট, মানে তাদের জীবন মানে কিভাবে এই কয়দিন অচল অবস্থার মধ্যে পড়েছে, এটা কেবলমাত্র ভুক্তভোগী যারা আছে তারা বলতে পারবেন। এরপর ধরুন ঢাকা মেডিকেলের পরে পিজি হাসপাতাল, তারপর ডায়াবেটিক হাসপাতাল এবং মতিঝিলগামী ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী এবং সরকারি বেসরকারি অফিসে কর্মকর্তাবৃন্দ, তারা যে রুট দিয়ে আসেন, প্রধান যে রুট দিয়ে আসেন, সেই রুটটি হলো কারণ বাজার হয়ে, তারপর মৎস্য ভবন হয়ে, প্রেস ক্লাব হয়ে অনেকে চলে আসেন এখানে, মতিঝিলে চলে যান, তোপখানা রোডে চলে যান, বিজয়নগরে চলে যান। এই রাস্তাটা বন্ধ। আবার বিকল্প পথ হিসেবে অনেক হয়তো গুলশান, বনানী, উত্তরা বিভিন্ন এলাকা থেকে তারা রামপুরা হয়ে তারপর কাকরাইল হয়ে ঢোকেন। কিন্তু এই যে মৎস্য ভবন এবং যমুনার সামনের যে রাস্তাটি, এই রাস্তাটি বন্ধ থাকার কারণে ওই রাস্তায় এমনও ঘটনা ঘটে যে 4 ঘন্টা 5 ঘন্টা গাড়ির মধ্যে বসে আছে, কিন্তু এক সুতো কেউ নড়ছে না। অনেকে ফিরে যাচ্ছেন হেঁটে, অনেকে গাড়ি সেখানে রেখে যাচ্ছেন, অনেকে অফিসে যেতে পারছেন না। ফলে কি হলো,
যে যার মতো করে গালাগাল করছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষের লোক তারা এরশাদকে গালাগালি করছে, বিএনপিকে গালাগালি করছে। যারা বিএনপির পক্ষের লোক তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করছে, অকথ্য ভাষায় গালাগালি করছে। আর যারা সাধারণ আমজনতা তাদের বক্তব্য হলো যে এই ক্ষমতার লড়াইয়ে আমাদের কি দরকার। আমি আজকে আমার ছেলেকে নিয়ে মেডিকেলে যেতে পারছি না, স্কুলে যেতে পারছি না, কলেজে যেতে পারছি না, মানে আমার ব্যবসা করার জন্য আমি পুরনো ঢাকাতে যেতে পারছি না, মতিঝিল পাড়ায় যেতে পারছি না। আমার কে মেয়র হলো বা না হলো আমার কি আসে যায়। এইভাবে যে যার মতো করে বিরক্তি প্রকাশ করছে। এবং রাজনৈতিক দল যারা এমনকি বিএনপির খুব ঘনিষ্ঠ জন বলে পরিচিত তারা অনেকে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। কর্নেল অলি দেখলাম তার একটি বক্তব্যে তিনি এরশাদকে ইঙ্গিত করে তিনি খুব যাকে বলা হয় ক্ষোভ ঝাড়ছেন যে আপনি কিসের নেতা হবেন, আপনি জনগণকে এই দুর্ভোগের মধ্যে ফেলে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পুরো নগরবাসীকে যেভাবে জিম্মি করছেন এটা তো কোনো নেতার লক্ষণ নয়। আপনার অধিকার আদায়ের জন্য নানা রকম বিকল্প পদ্ধতি রয়েছে, নানা রকম আন্দোলন লড়াই সংগ্রাম রয়েছে। আপনি যাদের উপর চাপ প্রয়োগ করবেন সেই চাপের জায়গাটা আপনার ঠিকমতো হলিত হলো। আপনি যদি ওনার যে বক্তব্য সেই বক্তব্যকে যদি আপনি ভাব সম্প্রসারণ করেন সেটা হলো যে আপনি যদি হাইকোর্টকে ভয় দেখাতে চান, হাইকোর্টের তিনটি প্রবেশদ্বার সেই তিনটি প্রবেশদ্বারে আপনি যদি বিক্ষোভ করেন ভিতরে এবং বাইরে এটা যথেষ্ট, জনদুর্ভোগ লাগে না। আপনি যদি যমুনাকে ভয় দেখাতে চান তাহলে যমুনার যে পয়েন্ট সেই পয়েন্টে একটি রাস্তা ব্লক করলেই যথেষ্ট, আর দরকার নেই। মেসেজ ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। তো আপনি যদি যাকে বলা হয় নগর ভবনকে জিম্মি করতে চান তাহলে নগর ভবনের ভিতরেই 8-10 হাজার লোক নিয়ে জড়ো করা সম্ভব, রাস্তা ব্লক করার দরকার নেই। এটা হলো কর্নেল অলির কথা। কিন্তু আপনি এই যে জনগণকে সম্পৃক্ত করবেন আপনার কাজে, সেই সম্পৃক্ত না করে বরং জনগণকে বিক্ষুব্ধ করে তুলছেন, ফলে এটা আলটিমেটলি বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। সরকার এই জিনিসটি খুব যাকে বলা হয় চমৎকারভাবে বুঝতে পেরেছেন এবং বুঝতে পারার কারণে তারা যে কাজটি করছে কোর্টে কাচারিতে এবং রাজপথে পুরো জিনিসটা ছেড়ে দিয়েছে যে যতটা এখানে কালক্ষেপণ করা যায়, সময় ক্ষেপণ করা যায়, ততটাই বিএনপির বিপক্ষে চলে যাবে। এবং এখন পুরো পরিস্থিতি যেভাবে চলে গেছে সরকারের সঙ্গে এবং যাকে বলা হয় বিএনপির সঙ্গে, তাতে বিএনপির লাভ হওয়ার আমি কোনো লক্ষণ দেখছি না। এর কারণ হলো ধরুন এরশাদকে শপথ পড়াতে বলল, ফাইন, এরশাদ শপথ পড়লেন, কিন্তু মন্ত্রণালয় এক সপ্তাহ পরে তাকে বরখাস্ত করল। তখন তাকে কি করতে হবে? সেই আওয়ামী লীগ জমানার মতো আবার হাইকোর্টে আসতে হবে, মাসের পর মাস ঘুরতে হবে এবং মানে ওইরকম তথ্যই বলছে। অর্থাৎ সরকার যদি না চায় স্থানীয় সরকারের কোনো মেয়র দায়িত্ব পালন করতে পারবে না। বিএনপির মেয়র অধ্যাপক আব্দুল মান্নান গাজীপুরে নির্বাচিত হয়েছিলেন, তার জীবন শেষ। বুলবুল সাহেব রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচিত হয়েছিলেন, লাইফ শেষ। তারপর কুমিল্লাতে জনাব সাক্কুর সাহেব নির্বাচিত হয়েছেন, জীবন শেষ। সিলেটে আরিফুল হক সাহেব নির্বাচিত হয়েছিলেন, শেষের দিকে মোমেন সাহেবের সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে তিনি দায়িত্ব পালন করতে পেরেছিলেন, কিন্তু তার জীবন শেষ। তার মা মারা গেছে, তার পুরো পরিবার, এবং আপনি গিয়ে দেখেন এই লোকটা একবার বুড়ো হয়ে গেছে, তার জীবন আর কোনো রাজনীতি সম্ভব নয়। তো স্থানীয় সরকারে সেটা মেয়র হোক, উপজেলা চেয়ারম্যান হোক, তারপর পৌরসভার মেয়র হোক, সিটি কর্পোরেশনের মেয়র হোক, এই দায়িত্বগুলো পদবিগুলো আসলে সরকারের সন্তুষ্টির উপর নির্ভর করে। ফলে এরশাদকে যদি এখানে দায়িত্ব লাভ করতে হয় তাকে সামহাও সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে হবে দায়িত্ব পালনের জন্য। আর জিদাজিদি করলে তার অবস্থা আসলে অতীতের মতোই হবে, এর বাইরে যাওয়া যাবে না। 2 নম্বর হলো যে বিএনপি যে ধাক্কাটা সরকারকে দিতে চাচ্ছে এরশাদের এই ঘটনার মাধ্যমে, এই ধাক্কাটা আসলে দরকার ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। কিন্তু এখন বিএনপি যে ধাক্কা দিচ্ছে, বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটা এখন আগের মতো নেই। এবং যখন জনপ্রিয়তা না থাকে,
কোনো একটি রাজনৈতিক দলের, তখন সেইটা প্রেশার ক্রিয়েট করা যায় না। ফলে এখন যা কিছু হচ্ছে সিটি কর্পোরেশন নিয়ে, শুধুমাত্র দুর্ভোগ হচ্ছে, দুর্গতি হচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে। সরকারকে অনেক গালাগাল করছে, কিন্তু সরকার সহানুভূতি পাচ্ছে। এটা হলো বাস্তবতা। এখন সেক্ষেত্রে এই পদ পদবীর এটার আসলে এই মুহূর্তে দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কেন এই আদালতের রায়টা তড়িঘড়ি করে নেওয়া হলো এবং কেন এখানে বিএনপি সর্বশক্তি নিয়োগ করে এখন জিদ করলো যে এরশাদকে এই পদে বসাতেই হবে, এটা আমার মাথায় ঢুকছে না। শুধু আমার মতো নয়, বিএনপির এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন, আপনি গিয়ে দেখেন তারা চুপচাপ কথা বলছে না, অ্যাক্ট করছে না, রিঅ্যাক্ট করছে না। মির্জা আব্বাস কথা বলছেন না, গয়েশ্বরবাবু কথা বলছেন না, আব্দুল মঈন খান কথা বলছেন না। তারপরে শেষে যাকে বলা হয় যারা গত 15 বছর ধরে বিএনপির জন্য জীবন দিয়েছেন, মির্জা ফখরুল সাহেব সহ, তারা কেউ কথা বলছেন না। কথা বলছেন কে? এরশাদ সাহেব নিজে, আর তরুণ তুর্কি দলের যারা আছেন তারাও কথা বলছেন না, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব কথাবার্তা বলছেন। এবং এখানে বিএনপির যারা কিছু সহযোগী রয়েছেন তারাও কথাবার্তা বলছেন। আলটিমেটলি এটা বিএনপির মধ্যেই নানা রকম বিভক্তি রয়েছে এই আন্দোলনটা নিয়ে। ফলে এটি আগামীতে রাজনীতির জন্য একটা মরণ ফাঁদ হিসেবে দেখা দেবে। সরকার যে কারণে এটি বাধা দিতে চাচ্ছে, এর কারণ হলো সরকার এই সিটি কর্পোরেশনের এই পদগুলো নিয়ে খেলতে চাচ্ছে, স্থানীয় সরকার নিয়ে তারা খেলতে চাচ্ছে। এবং এটা যদি এরশাদ এখানে নিয়োগ লাভ করে এবং সাস্টেন করে ফেলে, যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস আছেন ততক্ষণ পর্যন্ত তিনি মরে গেলে এই কাজটি করতে দেবেন না। একেবারে তিনি ফাঁসির মঞ্চে যাবেন হাসতে হাসতে, কিন্তু এরশাদকে কোনো অবস্থাতে তিনি শান্তিতে থাকতে দেবেন না। এর কারণ হলো এটা করার সঙ্গে সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন চরমোনাইকে ছেড়ে দিতে হবে, এটা করার সঙ্গে সঙ্গে রাজশাহীতে একই ঘটনা ঘটবে, উত্তর সিটি কর্পোরেশনে দাবি দেওয়ালকে এটা দিতে হবে। এবং এরা যখন দায়িত্বে বসে যাবেন তখন সরকার যে মাস্টার প্ল্যান করছেন যে একটা স্থানীয় নির্বাচন দিয়ে তার দলীয় লোকজনের মাধ্যমে এনসিপিকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার, সেই জিনিসটা আসলে সম্ভব হবে না। তো এখানে আসলে সরকারের জীবন মরণ সমস্যা। কিন্তু সরকারের জীবন মরণ সমস্যা হলো এই পদ পদবিটা আসলে বিএনপির জন্য জীবন মরণ সমস্যা ছিল না। এমনকি আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে বিএনপি স্থানীয় সরকারের নির্বাচন চাচ্ছে না, জাতীয় নির্বাচন আগে চাচ্ছে। কিন্তু এখন পুরো পরিস্থিতি কিন্তু বিএনপির পক্ষে। ফলে স্থানীয় নির্বাচন হলো 90% সিট সেটা বিএনপির দখলই থাকবে। বিএনপিকে টেক্কা দিয়ে কোনো চেয়ারম্যান নির্বাচিত হতে পারবে না। শিল্পীটেলও বিএনপি পারবে, আর যদি ভোট হয় তাও বিএনপি পারবে। এবং এত বিপুল সংখ্যক প্রার্থীদেরকে বিজয় করে আনার পর বিএনপির হাত শক্তিশালী হবে স্থানীয় সরকারে, অশক্তিশালী হবে না। আবার উল্টোও হতে পারে, কিন্তু এখানে জয়ের সম্ভাবনা 50-50। কিন্তু এই যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে এখানে যদি এরশাদ জয়লাভ করেন তাহলে বিএনপি সব হারাবে, আর পরাজিতও যদি হয় তবুও বিএনপি সব কিছু হারাবে। তো এইরকম একটা মানে অসল অবস্থা যেখানে সৃষ্টি হয়েছে, এখানে উইন উইন সিচুয়েশন তো নেই, বরং এখানে সরকার গড়াগড়ি করে, গড়িমসি করে, কোর্ট, নির্বাচন কমিশন নানা রকম ছলচাতুরি করে, ডিলে করে এই আন্দোলনকে যতটা প্রলম্বিত করবে, রাস্তাঘাটে যত বেশি দুর্ভোগ দুর্দশা বাড়বে। এবং এটি যদি সরকার 15 দিন চালিয়ে নিতে পারে, সামনে কুরবানির ঈদ, এমনি ব্যবসা বাণিজ্য নাই, কোনো কিছু নাই, বিশ্বাস করেন বিএনপি যে সর্বনাশ হয়ে যাবে, সেই সর্বনাশ থেকে 2-4 বছরে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না। ইতিমধ্যে বিএনপির অনেক নেতা যাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে মারাত্মকভাবে, এবং লোকজন সেটা বিশ্বাস করছে। এই লোক ভারতের, এই লোক ইয়াবা ব্যবসা করছে, এই লোক বদির বিকল্প, বদির চেয়েও খারাপ। কক্সবাজারের বদির সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে এই লোক বদির চাইতেও খারাপ, এই লোক ভারতের দালাল। এরকম নানা রকম ট্যাগ চলছে এবং এগুলো কিন্তু জনগণ খাচ্ছে, বিভিন্ন রকম খাচ্ছে। তারপরে চারিদিকে একটা দুর্নীতিবাজদের একটা উল্লাস নৃত্য হচ্ছে। এটা কিন্তু বিএনপি বিরোধী যারা শক্তি তারা যেভাবে মার্কেটিং করছে, এই দখল, এই চাঁদাবাজি, এটা ওটা মিলিয়ে পুরো সোশ্যাল মাধ্যমে
এবং গণমাধ্যমে বিএনপিকে যেভাবে কালার্ড করা হয়েছে ওটা মোকাবেলা করার মতো মানে আসলে কোনো যুক্তি বিএনপির কাছে নেই। তাদেরকে মাথা নুয়ে রাখতে হবে, এটা তো বাস্তব। যেখানে 1200 একরের চিংড়ি ঘের দখল হয়ে যাচ্ছে, যেখানে একটা ব্যাংক দখল হয়ে যাচ্ছে, যেখানে একটা বিমা দখল হয়ে গেছে, যেখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগের সহায় সম্পত্তি দেখা গেল যে সেই বিএনপির স্থানীয় নেতারা দেখভাল করছে। তো এরকম অসংখ্য হাজার হাজার অভিযোগ আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যা কিনা বিএনপিকে আসলে একটা নাস্তানাবুদ অবস্থার মধ্যে ফেলে দেবে। ফলে আমরা বিএনপি যারা লোকজন রয়েছে, আমরা সরকারকে যতই দুর্বল মনে করি না কেন এবং যতই আত্মতৃপ্তিতে ভুগি না কেন, এখানে সরকার আসলে যেভাবে ডুয়েল খেলছে, আবার বিএনপিকে যারা এম্পাওয়ার্ড করার চেষ্টা করছে, ব্যবসায়ীরা, তারপরে ভারতীয় র কিংবা ধরুন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো, তারাও কিন্তু এখানে ডুয়েল খেলছে। এবং ডুয়েল খেলে এখানে যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলছে, বারমুদা ট্রায়াঙ্গেলের মতো, ক্যান্টনমেন্ট, বিএনপি, তারপর শেষে সরকার, সচিবালয়, রাজনৈতিক শক্তি, এনসিপি এবং দেশের যে তৌহিদি জনতা বলা হয় যাদেরকে, ইসলামপন্থী, সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি হয়। এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। অনিমাদ্রাসার উপরে ক্ষিপ্ত, অনিমক্তবের উপরে ক্ষিপ্ত, অনেক ইমামকারী মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত, তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদীর ভাষা আজকের তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে, তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস, বলে যে আলেমদের কোনো সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাকলে বাংলাদেশটা এতদিনে শেষ হয়ে যেত। তসলিমা নাসরিনের বন্ধু হচ্ছে ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান বাংলাদেশের আলেম বিদ্বেষী, ধর্মকে কটূক্তিকারী, ইসলামিক সভ্যতা সংস্কৃতির বিরুদ্ধাচারণকারী এবং বর্তমান সময়ের সবচাইতে বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি যদি থেকে থাকেন তার নাম এই ফজলুর রহমান। কত বড় দুঃসাহস! দেশের মা বোনদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন যে বাংলাদেশের কোনো মা বোন যাতে আলেমদের কোনো অবস্থায় তাদের কাছ থেকে গর্ভধারণ না করেন এবং আগামী দিনে তাদের কাছ থেকে কোনো সন্তান জন্ম না দেয়। আমি বরং ফজলুর রহমান সাহেবকে বলতে চাই, বাংলাদেশে আপনার মতো সন্তান ধারণ যাতে এই বাংলাদেশের কোনো মা বোনের পেটে না হয়, সেটাই হওয়া উচিত হচ্ছে প্রকৃত অর্থে দাবি। কারণ আপনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, আদর্শ, সভ্যতার চরম ধিক্কৃতকারী একজন ব্যক্তি। আপনি এই আদর্শের বিরুদ্ধাচরণকারী একজন ব্যক্তি। বাংলাদেশের মানুষের কাছে আপনি এখন সবচাইতে ঘৃণিত একজন পাত্রে পরিণত হয়েছেন। আপনি এখন তসলিমা নাসরিনের বন্ধুতে রূপান্তরিত হয়েছেন।
আপনাকে নিয়ে তসলিমা নাসরিন আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগ আপ্লুত, ফেসবুকে পোস্ট করে তসলিমা নাসরিন যখন আপনাকে নিয়ে আবেগ ঝাড়ে, তখন বুঝতে হবে বাংলাদেশের একমাত্র বন্ধু হচ্ছে আপনার তসলিমা নাসরিন, আর বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠী আপনার শত্রুতে রূপান্তরিত হয়েছে। আপনি তসলিমা নাসরিনের পক্ষে পর্যন্ত কথা বলতে গিয়ে যে তসলিমা নাসরিনকে এদেশ থেকে চলে যেতে হয়েছে, তসলিমা নাসরিন কি কারণে গিয়েছে আমি গতকালকে বলেছিলাম, সেই একই কারণ অতিরিক্ত আপনি করে ফেলেছেন। কিন্তু আজ অবধি পর্যন্ত এদেশের কোনো ইসলাম প্রিয় জনতা কিংবা এদেশের সাধারণ নাগরিকরা এখনো আপনার বিরুদ্ধে ফুঁসে ওঠে নাই, কারণ আপনি এমন একটি দলের ছায়াতলে বসে অবস্থান করছেন, ওই দলটাকে মানুষ এখন পর্যন্ত খারাপ মনে করে না, বিএনপি জনমানুষের দল, কিন্তু এই দলটাকে আপনি বিক্রি করে সামনে রেখে তারপরে সকল অপকর্ম করে যাচ্ছেন। আমি চরমভাবে ধিক্কার জানাই, আলেম বিদ্বেষী মানসিকতার ধিক্কার জানাই। আপনার কত বড় স্পর্ধা, আপনার দেশের আলেমদেরকে বলছেন 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে তাদের ইতিহাস পাল্টিয়ে দেওয়া যায়, তাদের ফতুয়া পাল্টিয়ে দেওয়া যায়। আলেমদের নামে মিথ্যাচার করতে 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 বাংলাদেশের সকল ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, তাদের বিরুদ্ধে পর্যন্ত আপনি বিষোদ্গার করেছেন। মাদ্রাসায় পড়াতে আপনি নিষেধ করেন, উৎসাহ প্রদান করেন যে মাদ্রাসায় কোনো অবস্থায় যাতে কেউ না যায়, মাদ্রাসার শিক্ষার্থীরা গরিব, মুসাফির, খয়রাতি, মাদ্রাসার শিক্ষার্থীরা ওখানে ঢুকে আর ওখান থেকে শিক্ষক যেভাবে বলে সেভাবে চলে, মাদ্রাসার শিক্ষার্থীরা নাকি বাংলাদেশের কোনো ভালো কিছু করতে পারে না। অথচ আপনাকে মনে রাখা উচিত, বাংলাদেশের সিংহভাগ এখন পর্যন্ত মানুষ এই মাদ্রাসায় টাকা দিয়ে তার সন্তানকে, আত্মীয় স্বজনদেরকে, তার পরিবারকে, পরিজনকে, এবং বাংলাদেশের অবশ্যই একটি অবহেলিত শ্রেণী, মধ্যম শ্রেণী, উচ্চ শ্রেণী সহ সব শ্রেণীর নাগরিকরাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে। কেউ দুনিয়াবি স্বার্থে পড়ায়, কেউ আখিরাতে স্বার্থে পড়ায়, কেউ ছেলেটাকে ভালোর জন্য পড়ায়, কেউ ছেলেটাকে কোনো কিছু অর্জন নয় আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ায়। সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি কোন সাহসে সেই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিষোদ্গার করছেন, মিথ্যাচার করছেন? আলেমদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনার ঠোঁট একটু বাঁকায় না। আপনার এখন বন্ধুতে রূপান্তরিত হয়েছে তোফায়েল আহমেদ, আপনার বন্ধুতে রূপান্তরিত হয়েছে আওয়ামী লীগ, আর এরাই তো আসলে আপনার প্রকৃত বন্ধু। আপনার তো প্রকৃত বন্ধু এই দেশের বিএনপি জামাত হওয়ার কথা নয়, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বিএনপির উপরে চেপে বসে শুধুমাত্র বেতন খাওয়ার জন্যই বসে আছেন। বিদেশ থেকে আপনাকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে যে এই দলের ভিতরে বসবি, ঢুকবি, দলের ভিতরে বসে যা ইচ্ছা তাই বলবি, দলটাকে বিপদগামী করবি, জনগণের কাছে বিতর্কিত করবি। আপনি এমন কিছু বক্তব্য রাখছেন যেই বক্তব্য আমরা প্রতিবাদ করেছি। গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন লোকেরা এই সকল বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্যগুলোর প্রতিবাদ আমরা করেছি। আজকের আপনি সেই বক্তব্য দিয়ে যাচ্ছেন। আপনার কত বড় স্পর্ধা! এদেশের আলেম ওলামা কিভাবে থাকবে, কিভাবে খাবে, কার টাকায় চলবে? তোমার টাকায় চলে নাকি এদেশের কোনো আলেম? এদেশের কোনো আলেমের আজকের হাদিয়া কে কয় টাকা দিবে তোমার কাছে জিজ্ঞেস করেছে নাকি? বাংলাদেশের কোনো আলেমকে কেউ হাদিয়া দিলে সেটা কি তোমার বাপদাদার টাকা থেকে? বরঞ্চ তোমার চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা টাকা পয়সাগুলো আজকের বাংলাদেশের রাজনীতিবিদদের পকেটে, কিন্তু একমাত্র আলেম সমাজ যাদের এই চুরি করার টাকা নেই। আমার দুঃখ লাগে, রাজনীতি করতে হলে আপনাকে গুতিয়ে গুতিয়ে আলেমদের এই সাবজেক্টে আসতে হবে কেন? আপনি রাজনীতি করবেন, ভোট চাইবেন, সব ঠিক আছে, আপনি একটা আদর্শ বিশ্বাস করতে পারেন, আপনি তসলিমা নাসরিনের বন্ধু হতে পারেন, যা ইচ্ছা সব করেন, আমার আপত্তি নাই, কিন্তু আপনাকে গুতাগুতি করতে হবে কেন আলেমদের সাথে? ফজলুর রহমান সাহেব স্পষ্ট বলে দিতে চাই, আপনার এই দুঃসাহসের মাত্রা বৃদ্ধি পেয়েছে। আপনার জিহ্বাকে সংযত করুন, আপনার মুখকে সংযত করুন। আপনি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে বাংলাদেশের মানুষের ভালোবাসায় তো মোটেই নাই, কিন্তু আপনি এখন বাংলাদেশের মানুষের সাথে যে বিশ্বাসঘাতকতা করছেন, আলেমদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, সেটার কিন্তু জবাব এদেশের সাধারণ মানুষ দিবে। আমি স্পষ্ট করে বলতে চাই, আপনার মন চায় টকশোতে এসে উনি 2 লাইন জ্যামিতি, উনি পাটিগণিত, আর টকশোতে এসে উনি সায়েন্স নিয়ে বসেছে। মনে হয় যেন পৃথিবীতে আর কেউ সায়েন্স জানে না, কোরআন বিজ্ঞান আর কেউ জানে না, হাদিস কোরআন আর কেউ জানে না। উনি আবার আরবিতেও সেখানে 2-1 লাইন বলার চেষ্টা করছেন। এসব ধান্দাবাজি বন্ধ করুন। টকশোতে এসে আপনি কি ভাষায় কথা বলবেন? বিএনপিকে আমি জানতে চাই যে আপনি কি এই লোককে নিয়োগ দিয়েছেন একটা টকশোর ভিতরে ঢুকে? 30 মিনিটের টকশো হলে 25 মিনিটই আলেমের বিরুদ্ধে কথা বলে, 25 মিনিটই ইসলাম নিয়ে কথা বলে।
ধর্মীয় কৃষ্টি কালচার সভ্যতা নিয়ে কথা বলে, এদেশের মোল্লা মৌলবীদেরকে কটূক্তি করে, এদেরকে বলে মোল্লার ইসলাম চলছে এদেশে। তোর কিসের ইসলাম? আপনার মতো ইসলাম এদেশে কায়েম করবে? এদেশে আপনার মতো ইসলাম কায়েম করবে? এদেশের যেই সিস্টেমে এদেশের ইসলাম কায়েম হয়েছে সেই সিস্টেমে এদেশের আলেম, কারি, হাফেজ, মুয়াজ্জিন, ইসলাম প্রিয় নাগরিক, রাজনৈতিক দলেরা কাজ করবে। তাতে আপনার সমস্যা কোথায়? আপনাকে নিয়ে প্রশংসায় ভাসছে তসলিমা নাসরিন, প্রশংসায় ভাসছে তসলিমা নাসরিনের ফেসবুক। বাংলাদেশে নাকি একমাত্র একজন ব্যক্তি আছে যার কথাগুলো পছন্দ হয় এই তসলিমা নাসরিনের, যে সাহসিকতা নিয়ে নাকি বক্তব্য দেয়, একমাত্র এই ব্যক্তিকেই নাকি তার পছন্দ। বাংলাদেশের নারী, বাংলাদেশের পুরুষ, বাংলাদেশের যে মানুষের যে অধিকার, সেটা এদেশের প্রত্যেকটি ধর্মপ্রাণ ধর্মীয় গ্রন্থ তারা সুনির্দিষ্টভাবে বন্টন করে রেখে গিয়েছে। আপনার আমার কিছু নেই। হিন্দুরা হিন্দুদের নিয়মে চলবে, মুসলমানরা মুসলমানদের নিয়মে চলবে, এর বাহিরেও যার অনিয়ম করতে মন চায় সে তার নিয়মে চলবে। কিন্তু আপনার মতো এই খোসাখুসি তো কেউ চায় না। আপনি কোন ভাষায় কথা বললেন? আপনি কোন ভাষায় আলেমদেরকে কটূক্তি করলেন? মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কটূক্তি করলেন, মাহফিলগুলোকে কটূক্তি করলেন, তাফসির মাহফিলগুলোকে কটূক্তি করলেন। আপনি আলেমদেরকে বিভিন্ন একেবারে ওল্ড ভার্সনে ফেলে দিয়ে আপনি আধুনিকতার পরিচয় দিচ্ছেন। আলেম ছাড়া তো জন্মই হয় না আপনার। কানে আজান দিয়েছে আপনার জন্মের পরে কে? মৃত্যুর পরে আপনার জানাজাটা কে পড়বে? আপনি যদি এত বুকে সাহস থেকে থাকে লিখে যান আপনার মৃত্যুর পরে জানাজার প্রয়োজন নেই। এত যদি সাহস থেকে থাকে লিখে যান যে আপনি এদেশের কোনো মোল্লা কারির পিছনে নামাজ পড়বেন না। আপনার যদি এত বুকে সাহস থেকে থাকে লিখে যান যে বাংলাদেশের কোনো ইমাম, কারি, হাফেজ, মুয়াজ্জিনের পিছনে আপনার নামাজ হয় না, ঈদের দিন আপনি নামাজেও আসবেন না, লিখে যান। ফজলুর রহমান সাহেব যা ইচ্ছা তাই বলবেন আর বাংলার মানুষকে বিভ্রান্ত করবেন, এটা হতে পারে না। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাই, দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এরা হচ্ছে মূলত দালাল ভারতের এবং এরা হচ্ছে মূলত তসলিমা নাসরিনদের উত্তরসূরি এবং কিট। এরা বাংলাদেশের জনগণের কেউ না। তসলিমা নাসরিন যেভাবে চায় বাংলাদেশকে চালাতে, ঠিক একই উপায়ে এই ফজলুর রহমান বাংলাদেশকে চালাতে চায়। অতএব এই ফজলুর রহমান আর তসলিমা নাসরিনের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং তারা হচ্ছে একে অপরের বন্ধু। সে কারণেই তসলিমা নাসরিন এই ফজলুর রহমানকে দিয়ে পোস্ট করে এবং এই আলেমদের বিষোদ্গার করতে যাওয়ার কারণে তসলিমা নাসরিনের প্রিয় বন্ধুতে রূপান্তরিত হয়েছে এই ফজলুর রহমান। অতএব সাবধান হতে হবে, আলেম সমাজকে জাগতে হবে, বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিকদের জাগতে হবে। বিএনপির কাছে আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আপনার দলে এই লোকটাকে ঢুকিয়ে রেখে, পচা কুমোরটাকে রেখে তারপরে এই দলের আর কতটুকু নষ্ট করতে চান, পচাতে চান, নাকি আপনারাই ইচ্ছাপ্রবক দেশের আলেম ওলামার সাথে কোনো একটি দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারপরে সেই ফাঁদে পাড়া দিয়েছেন? না হয় এখনো ফজলুর রহমান বাংলাদেশের প্রায় 70-80% মানুষ যাদেরকে ভালোবাসে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে, আপনারা একটা টা শব্দ পর্যন্ত করছেন না। গতকালকে শায়েখ আহমদুল্লাহর একটি ভিডিও দেখেছি, এই বিষয় নিয়ে বিখ্যাত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। নাম উচ্চারণ করা ছাড়া ওই বক্তব্য শুনলে শিক্ষা অর্জন করুন, আলেমদের বিরুদ্ধাচরণ করিয়েন না। অতএব এই ইসলাম এবং এই ধর্ম নিয়ে এবং ধর্মীয় মূল্যবোধ যারা রক্ষা করছে সেই আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে অন্তত আমরা কোনো জায়গায় স্থান দিতে পারি না। এ হচ্ছে ষড়যন্ত্রকারী, এ হচ্ছে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, এ হচ্ছে জানে যে এমপিও হতে পারবে না, লিখে রাখেন ও এমপিও হতে পারবে না, কিন্তু ও নেমেছে এজন্য ও জানে যে এই দেশে দুটো কাজ করতে হবে। এক, বিএনপিকে ধ্বংস করতে হবে। দুই, বাংলাদেশের যেহেতু তিনি এজেন্ট হিসাবে নিয়োগ পেয়েছেন, আওয়ামী লীগের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তাকে দিয়ে চালানো হবে, তাকে দিয়ে চালানো হবে। এটা ভারতের একটি পরিকল্পনা। কারণ হচ্ছে দেশ থেকে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, এখন আওয়ামী লীগের কাজ চালাতে হলে বিএনপির নাম করে চালাতে হবে, অন্য দলের নাম করে চালাতে হবে। যেহেতু উনি একটি বড় দায়িত্বে আছে, উনি এই কাজটা করলে হালাল হয়ে যাবে। উনি একটু জামাত বিরোধিতা করে, উনি একটু ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, উনি একটু হেফাজতের বিরোধিতা করে কথা বলবে, আর তাতেই আপনার কাছে মনে হবে হ্যাঁ উনি তো একটু দলের বিরোধিতা করেছে, কিন্তু ওনার মূল উদ্দেশ্য যে ধর্মীয় সেন্টিমেন্টের উপরে আঘাত করা, সেটা আপনারা ভুলেই যাচ্ছেন। সারা বাংলাদেশের সবার উপরে উনি ক্ষিপ্ত, উনি হেফাজতের ইসলামের উপরে ক্ষিপ্ত, উনি বাংলাদেশ জামাত ইসলামের উপরে ক্ষিপ্ত, উনি চরমনার উপরে ক্ষিপ্ত,
উনি বাংলাদেশের আজহারের উপরে ক্ষিপ্ত, উনি ভালো কার উপরে, উনি কার উপরে সন্তুষ্ট, উনি মাদ্রাসার উপরে ক্ষিপ্ত, উনি মক্তবের উপরে ক্ষিপ্ত, উনি ইমাম কারি মুয়াজ্জিনের উপরে ক্ষিপ্ত। তো বাংলাদেশের মানুষটাকে কত বড় জঙ্গল কোথাকার, বাংলাদেশের সভ্যতা সংস্কৃতির সাথে মিশে আছে আলেম সমাজের নাম, সেই সভ্যতা সংস্কৃতি নিয়ে কত বড় নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে, ধিক্কারের পরিচয় দিয়েছে আজকের এই ফজলুর রহমান। ভাবতেও অবাক লাগে, ভাবতেও অবাক লাগে 5ই আগস্টের পরে এখনো এই সকল কিছু কীটপতঙ্গ বাংলাদেশে রাজনীতি করছে আর আমাদেরকে সহ্য করতে হচ্ছে। ধিক্কার জানাই এই ফজলুর রহমানকে বিএনপি থেকে যদি বহিষ্কার না করে তাহলে বিএনপির ব্যাপারে বাংলাদেশের জনগণ কি চিন্তা পোষণ করবে সেটা তারেক রহমান সাহেবকে ভাবতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আহ্বান জানাই, এই সকল নালা নর্দমা থেকে উঠে আসা কীট পতঙ্গগুলোকে দিয়ে আর যাই হোক বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি টিকে থাকতে পারে না। এরা বাংলাদেশের দুশ্মন, এরা দেশের মধ্যে সংঘাত তৈরি করতে চায়, আলেমদের সাথে এদেশের সাহিত্যিক শিল্পী কবিদের সাথে সংঘাত তৈরি করতে চায়। অথচ বাংলাদেশের কোনো আলেম তো কারো শত্রু নয়, এদেশ সকলের। এদেশ একজন শিল্পী সাহিত্যিক কবি সকল নাগরিকদের খুঁচিয়ে খুঁচিয়ে হেফাজতে ইসলাম নিয়ে কথা বলছে, খুঁচিয়ে খুঁচিয়ে ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে, খুঁচিয়ে খুঁচিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলছে। তারপরে আপনাদেরকে আমাদেরকে সহ্য করে যেতে হচ্ছে। আমি স্পষ্ট বার্তায় বলতে চাই, এই তসলিমা নাসরিনের বন্ধুর স্থান আর যাই হোক অন্তত বাংলাদেশে হতে পারে না। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ফজলুর রহমান তসলিমা নাসরিনের উত্তরসূরি, এই তসলিমা নাসরিনের উত্তরসূরিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে নিয়ে স্বাধীন বাংলাদেশ গঠন করতে হবে। না হয় এই বাংলাদেশটা আবার ওই সকল দুষ্ট চক্রের হাতে সীমাবদ্ধ হয়ে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে। কথায় কথায় মুক্তিযুদ্ধ বিক্রি করে, মিথ্যাচারের জায়গা পায় না, চোর ডাকাতদের নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের দুষ্ট লোকদের নিয়ে কথা বলে না। ওনার কাছে এক্সাম্পল কথা বলতে গেলে সব আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল ইতিহাস ছাড়া উনি কিছুই জানে না। উনি আবার আওয়ামী লীগকে প্রত্যাবর্তন দেখতে চায়, ফেরত দেখতে চায়। কত বড় দুঃসাহস! তীব্র ভাষায় প্রতিবাদ জানাই, আপনাদেরকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানাই, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। ফজলুর রহমান চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে, চুপ করে আর বসে থাকবেন না। আমি সারা বাংলাদেশের ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে, কারীদেরকে আগামী শুক্রবারের মসজিদের প্রত্যেকটি খুতবা থেকে এই ফজলুর রহমানকে বাংলাদেশের জনগণের কাছ থেকে বিতাড়িত করার জন্য এবং জনগণের কাছ থেকে প্রতিবাদী ভাষা আজকের তার বিরুদ্ধে উচ্চারণের জন্য ইমাম খতিবদেরকে উদাত্ত আহ্বান জানাই। আপনারা আপনাদের বক্তব্যে সেটা বলবেন এবং এক সপ্তাহের মধ্যে এই ফজলুর রহমানকে বাংলাদেশের আলেম সমাজের যেহেতু বিরুদ্ধাচরণ করছে, ক্ষমা না চাইলে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য তাকে ভিন্ন দেশে তসলিমা নাসরিন যেখানে আছে সেখানে তাকে চলে যেতে হবে, চলে যেতে হবে, চলে যেতে হবে। কোনো কম্প্রোমাইজ নাই, ধান্দাবাজির জায়গা পাও না। তোমার ওই সকল গুণী না, তোমাদের ওই সকল দেখে রাজনীতি করি না। রাজনীতির একটা ক্লিন অবস্থান থাকতে হবে। শয়তানি করে বাংলাদেশে আর জায়গা পাবা না। বাংলাদেশের মানুষের কাছে একটি সমাজ সম্মানিত, তাদেরকে নিয়ে কি ভাষায় কথা বলে, কি নোংরা স্বভাবের মানুষ। একজন উপস্থাপিকা পাইলেই একেবারে গলগল গলগল করে যা ইচ্ছা তাই বলে ফেলেন। বাহ, নিজের যে কত বড় দুঃসাহস! বলে যে আলেমদের কোনো সন্তান যেন কোনো নারীরা পেটে না নেয়। তোমার মতো দুশ্চরিত্র মানুষদেরকে নাকি পেটে নেবে নাকি? তোমাদের মতো দুষ্ট লোকদেরকে পেটে বসাবে নাকি? এদেশের মা বোনেরা এখন পর্যন্ত ঘরে ঘরে আলেমদেরকে পেটে রেখেছে, তৈরি করেছে, সন্তান হয়েছে বিদায় আজও বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্থানে এখনো ভালো মানুষের অবস্থান আছে। তোমরা থাক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।